আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 9 নম্বর ক্লাস। যারা ধারাবাহিকভাবে 8 নম্বর ক্লাস করেছেন, 8 পর্যন্ত ক্লাস করেছেন, তারা 280 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছেন। আশা করছি আপনারা নোটও করে নিয়েছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 281 থেকে 310 নম্বর প্রশ্ন। একটু বলবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং আপনারা কোথা থেকে এসেছেন, মানে ক্লাসটি করছেন কোথা থেকে, এটি একটু জানাবেন। আর নোটের কি অবস্থা, নোট কারা কারা করছেন এটাও জানাবেন। এবং ওকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটু বলি, আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে অনেকেই বেশি শর্টকাট চান। আমরা প্রশ্নগুলো যদিও র্যান্ডম সিলেক্ট করেছি, মানে মিক্স আপ করা, র্যান্ডম সিলেক্ট না, আসলে মিক্স করা। এখন এই অধ্যায়ের থাকবে, তারপর আরেক অধ্যায়ের থাকবে, এবং টপিকগুলো আমরা একটু ব্যাখ্যা সই দেই এবং তারপরে বলি শর্টকাট আপনি এইভাবে চিন্তা করবেন। তো আজকের ক্লাসে অনেকেই দেখা যাচ্ছে চান যে একটু বেশি শর্টকাট হোক। তো চলেন আজকের ক্লাসে একটু তুলনামূলক আগের দিনের চাইতে একটু বেশি শর্টকাটে করাই, ব্যাখ্যা একটু তুলনামূলক কম দেই। দেখেন আপনারা এইটা বেশি বা মানে আপনাদের ব্রেনে থাকতেছে কিনা। তবে নোট করতে হবে, শর্টকাট মানে প্রত্যেকটা নোট করে রাখতে হবে যে এইরকম প্রশ্ন হলে এরকম, এইরকম এই টাইপের প্রশ্ন হলে আমরা এইভাবে শর্টকাট অ্যাপ্লাই করব, ঠিক আছে? শর্টকাট চাই না, ওকে। তো চলুন আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে এইটা আমরা দেখেন। 281 নম্বর প্রশ্ন, আজকের প্রশ্ন 281 থেকে 310 নম্বর প্রশ্ন। তো বলতেছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার মানে চারটা বাহুই আমার কি থাকবে, সমান। এর ক্ষেত্রফল, বর্গের যদি বাহু এ হয়, ক্ষেত্রফল কি হয়, এরিয়া হয় হচ্ছে আমার এ এর উপরে স্কোয়ার, তার মানে এ গুণন এ। এর ক্ষেত্রফলটা দেওয়া আছে, পরিসীমা চাচ্ছে। পরিসীমা বলতে আমার যে চারটা বাহুর যোগফল, তার মানে পরিসীমা হচ্ছে আমার 4a, এটা হচ্ছে আমার পরিসীমা। এখন আপনারা সব কিছুই জানেন, সূত্রও থাকবে মাথায়, কিন্তু এই যে হেক্টর দেওয়া রয়েছে, হেক্টর আর মিটারের মধ্যে সম্পর্কটা আপনারা অনেকেই জানেন না। তো যারা জানেন না ওরা অন্তত আজকের দিনে এইটা নোট ডাউন করে রাখেন। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। তাহলে হেক্টর যেহেতু ক্ষেত্রফলের একক, 10,000 বর্গ, অবশ্যই বর্গ হচ্ছে বর্গ মিটার। এইটা জানা থাকলে এই ম্যাথটা আপনারা পারবেন। তো যাদের জানা নাই তারা নোট ডাউন করে রাখুন, মুখস্থ করার চেষ্টা করুন। এবং এখানে তাহলে বলতেছে যে এরিয়া দেওয়া আছে কত, এটা 10,000, তাহলে এ স্কোয়ারের ভ্যালু 10,000। এখন এ স্কোয়ার, তাহলে আমি যদি এর ভ্যালু বের করতে চাই তাহলে রুটের উপরে 10,000, আর রুটের ভেতরে যে কয়টা সংখ্যা থাকে তার অর্ধেক শূন্য হয়ে যায়। মানে যদি 4টা শূন্য থাকে রুটের মধ্যে, তাহলে বাইরে হবে 2টা শূন্য। যদি আমার কি থাকতো, 6টা থাকতো, তাহলে 3টা হয়ে যেত, মানে এক জোড়ার জন্য প্রত্যেক জোড়া থেকে একটা শূন্য আসে। তাহলে এখান থেকে একটা 100, মানে এর ভ্যালু হচ্ছে 100। এবার এর ভ্যালু যদি 100 হয় তাহলে পরিসীমা হবে 400। এই হচ্ছে আমাদের ক নাম্বারের সলিউশন। এইটা নোট ডাউন করে রাখবেন, 1 হেক্টর। এই 281 নাম্বারে কিন্তু হেক্টর নিয়ে আমরা আলোচনা করি নাই, সো হেক্টরটা আজকেই প্রথম, এবং এইটা নোট ডাউন করে রাখেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে 1000টা যে প্রশ্ন আমরা সমাধান করব, এর মাধ্যমে ম্যাথের কোনো অংশে যে আমরা যাব না এরকম কোনো টপিক থাকবে না। তার মানে অনুপাতের বা আমাদের এগুলা কিন্তু মুখস্থ নির্ভর, মানে তার মানে অনেকগুলা রাশি আমাদের জানতে হয়, যেটাকে বলা হয় যে একটা রাশির সাথে আরেকটা রাশির যে আমাদের সম্পর্ক রয়েছে, পরিমাপ অধ্যায়ের মধ্যে, ওইগুলাও আমরা কোনোটা বাদ দিব না। আপনারা নিশ্চয়ই যারা ধারাবাহিকভাবে করছেন, কত মানে প্রান্তিক জায়গা থেকে আমরা ম্যাথ নিয়ে আসতেছি, এটা অন্তত বুঝতে পারার কথা। এবার দেখেন, একজন দোকানদার 8% লাভ করেছে, একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। তার মানে বুঝে, এইরকম দোকানদারের ম্যাথ হলে আমি বলেছি আপনিই দোকানদার হয়ে যান। আপনি 54 টাকায় একটা জিনিস পণ্য বিক্রি করলেন, করে আপনি হিসাব করে বলতেছেন আমার 8% লাভ হয়েছে। তার মানে যে টাকা দিয়ে আপনার কেনা দামের চাইতে বেশি দামে বিক্রি করেছেন। ক্রয় মূল্য সব সময় কত ধরতে বলেছি বলেন তো? ক্রয় মূল্য এই শতকরার ম্যাথে পার্সেন্টেজে 100%। তাহলে 100% আপনার ক্রয় মূল্য,
আপনি লাভ করেছেন 8%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে আমার 108%, 100 যোগ হচ্ছে আমার 8, 108%। তো এইটার ভ্যালুটা দেওয়া আছে 54 টাকা। বলতেছে যে ক্রয় মূল্য কত, তার মানে 100% বের করতে বলতেছে। তাহলে 108% ইকুয়াল যদি 54 হয়, তাহলে 1% ইকুয়াল তাহলে কত হবে? 54 ডিভাইডেড বাই 108। আর সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে? একের চাইতে 100 যেহেতু বেশি, সো 100টা এবার গুণ হবে 108। আপনারা জানেন 54 দুগুণে হচ্ছে 108, তাহলে 2 দিয়ে কাটতেছে, 2 দিয়ে 100টা কাটলে 50, তার মানে 50 টাকা হচ্ছে এটা কিনেছিলেন। ওইটার ক্রয় মূল্য ছিল 50 টাকা। ইয়েস, রেজা ওয়ানা, তারপরে রুনা আক্তার আপু, ফরহাদ রেজা ভাই, সুরাইয়া ইসলাম আপু, আপনারা সঠিক আনসার দিয়েছেন। আরও অনেকেই সঠিক আনসার দিয়েছেন। এবারে দেখেন এই প্রশ্নটা দেখেন, একই ধাঁচে আমরা গত ক্লাসে কিন্তু এরকম প্রশ্ন আমরা দেখেছিলাম, কিন্তু প্রশ্নটা একটু আজকে একটু কঠিন করে দেওয়া। একটা দোকানদার 12.5%, তার মানে 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। ঠিক আছে, প্রথমে সে ক্ষতিতে বিক্রি করেছে। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে যদি আর 30 টাকায় বেশি বিক্রি করত, আর 30 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করত, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ হয়ে যেত 25%। দেখেন, প্রথমে উনি ক্ষতিতে বিক্রি করেছে, এর চাইতে যদি আরো কিছু অংশ টাকা বৃদ্ধি করে তাহলে তার লাভ হয়ে যেত। এবং কত পার্সেন্ট লাভ হইতো এটা বলা আছে, 25% লাভ হয়েছে। ক্রয় মূল্য কত? আমরা জানি ক্রয় মূল্য মানে 100%। যদি প্রশ্নে একবার ক্ষতি থাকে আর একবার লাভ থাকে, তাহলে দুইটা যোগ করে দিবেন। তাহলে 25 আর হচ্ছে 12.5 যোগ করলে কত হয়? 37.5% ইকুয়াল হবে এই যে বৃদ্ধিকৃত এই টাকার মান, এই অংশটা। তাহলে 37.5% ইকুয়াল যদি 30 হয়, এখন 100% ইকুয়াল তাহলে কত হবে? পয়েন্ট, তাহলে 1% ইকুয়াল হবে হচ্ছে 30 ডিভাইডেড বাই 37.5। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে বলেন তো ভাই? এইটার সাথে 100 গুণ হবে উপরে। এখন আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন। নিচে যেহেতু এক ঘর আগে এক পয়েন্টের এক মানে পরে একটা অঙ্ক আছে, তাহলে নিচে একটা আপনি 10 দিয়ে গুণ করেন আর উপরে একটা 10 দিয়ে গুণ করেন। নিচে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে পয়েন্টটা উঠে যাবে, তাহলে পয়েন্টটা নাই হয়ে গেল, আর উপরে 10টা থেকে গেল। কেন? কারণ কাটাকাটির সুবিধার্থে। এবার যদি আপনি একটু কাটাকাটি করেন, দেখুন তো, এই যে 75 আছে, কোনো সংখ্যার নিচে 75 থাকা শেষে 75 থাকা মানে বা 25 থাকা মানে বা 0.50 থাকা মানে সেটা 25 দিয়ে ভাগ যাবে। তাহলে 25 দিয়ে যদি আপনি কাটেন, 4 25 100, তাহলে 300 হবে। 3 4 12 আর 75 হচ্ছে আমার 3, তার মানে নিচে হচ্ছে 15 আর উপরে 4 25 100। এবার 15 দিয়ে যদি আপনি 30টা কাটেন 2, তাহলে 4 দুগুণে 8 আর হচ্ছে আপনার 8 10 80 টাকা আনসার। এবার একটু কাটাকাটি যদি যাদের একটু প্রবলেম হয়েছে, বুঝতে পারে নাই, তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। 375, ঠিক আছে, উপরে 100 আছে, তো আমি 25 দিয়ে কাটবো। তো আপনারা সবাই জানেন যে 100কে 25 দিয়ে কাটলে আমার 4 25 100। 375, এখানে কয়টা 100 আছে? 3টা 100 আছে। তার মানে 100কে যেহেতু 4 বার কাটা ভাগ করা যায় 25 দিয়ে, তাহলে 3 গুণন 4, 300কে যদি আমরা ভাগ করি, তাহলে 3 4 এখানে 12, আর 75কে 25 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 3, তাহলে 12 আর 3 15, এইটাই আমি এখানে লিখেছি। ঠিক আছে, তাহলে 80 টাকা হচ্ছে আপনার আনসার। কখন? যদি একবার ক্ষতি থাকে, একবার হচ্ছে আমার লাভ থাকে, দুইটা যোগ করে দিবেন। এই যে যারা শর্টকাট চান তাদের জন্য এটা। আর যদি বলেন যে একটু বুঝতে চাচ্ছেন, তাহলে একজন দোকানদার 12.5% ক্ষতিতে বিক্রি করা মানে কি? 100% সে কিনেছে ক্রয় মূল্য, এখান থেকে 12.5% যদি আপনার ক্ষতি হয়ে যায়, তাহলে সে আসলে বিক্রি করেছে কত টাকা? 87.5% টাকাতে সে বিক্রি করেছে প্রথমবার। তাহলে প্রথমবার 87.5% বিক্রি করেছে, আর 30 টাকা যদি বাড়ায় দেয় তাহলে তার লাভ হয় 25%। 25% লাভ মানে বিক্রয় মূল্য কত? 100 যোগ 25, 125%। এখন এই যে 125 আর 87.5%, এই দুইটার ডিফারেন্সই কিন্তু আমার 30। তাহলে 125 থেকে 87.5 যদি আপনি বিয়োগ করেন, তাহলে দেখেন 37.5। এইটাই হচ্ছে আপনার ওই সিস্টেম। এবার এই ম্যাথটা দেখুন, বার্ষিক 8% সরল মুনাফায় 8000 টাকার মুনাফা 1600 টাকা হবে কত বছরে?
বার্ষিক 8%। 8% মানে হচ্ছে 100 টাকাতে 8 টাকা দিবে লাভ। 100 টাকাতে যদি 8 টাকা বছরে দেয় 8,000, মানে এখানে কয়টা 100 আছে? 80টা 100 আছে। তার মানে 100 টাকাতে দিবে 8 টাকা, তার মানে 80 গুণন 8, 8 8 64, 640 টাকা পাবে সে বছরে। এখন বলতেছে 1600 টাকা পাইতে কত বছর সময় লাগবে ভাই? এক বছরে যদি সে 640 টাকা পায় তাহলে 2 বছরও পাবে 1280 টাকা। এটা তো বুঝতেছেন। 3 বছরে 3 6 18, আর 40-এ আবার 120, 3 40-এ 120, 1920 টাকা পাচ্ছে 3 বছরে। এখন এইটা মাঝামাঝি আছে, তাহলে অবশ্যই তো খ নাম্বার হবে আনসার। তো খুব দ্রুত খালি মাথা খাটাই করে ফেলতে পারবেন, এটা তো আপনার লেখার দরকার নাই। আপনি এইটা যদি বাসায় অভ্যস্ত হন, পরীক্ষা হলে 2 শূন্য কাটবেন আর এখানে 8 দিয়ে গুণ করবেন, তাহলে 80-র সাথে 8 দিয়ে গুণ করে 640, এর ডাবল করে দিবেন, দেখবেন ডাবল আর 3 দিয়ে গুণ করলে এটা মাঝে পড়তেছে। সো মাঝে কোনটা আছে? 2.5 বছর আনসার। আর না হলে যদি আপনি এগুলো ভালো না লাগে সূত্র দিয়ে করবেন, কোনো সমস্যা নাই, পি এন আর। তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা বের করতে গেলে আই ডিভাইডেড বাই পি আর করে ফেলুন, দেখেন মান বসাই দেন, আপনার হচ্ছে আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, এবারে আসেন শতকরা 5 টাকা। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে। শতকরা 5 টাকা হার সুদে 20 বছর। এই যে এটা আর এর মান দেওয়া আছে 5 টাকা, এবং 20 বছরে 20 বছরে এন এর মান দেওয়া আছে সুদে আসল। সুদে আসল মানে কি? সুদ যোগ আসল। আসল হচ্ছে পি আর সুদ হচ্ছে আই। তাহলে দুইটার যোগফল দেওয়া আছে 50,000 টাকা। এখন বলতেছে মূলধন কত? এখন বলতেছে কি মূলধন কত? একটা সূত্র বানানোই দেখাই আপনাদেরকে। এই সুদ আসলকে আসলে এ দ্বারা সচরাচর হচ্ছে প্রকাশ করা হয়। সুদ আসল মানে কি? সুদ, আগে তো আপনার আসল আছে, আসল যোগ সুদ। তাহলে আসল যদি পি হয়, সুদ হচ্ছে আই। আপনারা আই এর সূত্র জানেন, আবার আই ইকুয়াল টু পি এন আর। এইটা কি? এ। তাহলে এখন যদি আপনি পি কমন নেন তাহলে 1 প্লাস এন আর থাকতেছে কি? থাকতেছে না। এই পাশে এ, তাহলে পি ইকুয়াল কত হবে? এ ডিভাইডেড বাই 1 প্লাস এন আর। দেখবেন সবগুলা বইতে এটা শর্টকাট সূত্র হিসেবে দেওয়া আছে। তাহলে আপনার ব্রেনে যদি কোলায় যে আপনি এতগুলা শর্টকাট সূত্র মুখস্থ করবেন, তাহলে মুখস্থ করে নেন। আর যদি মনে করেন যে না আমি অযথা কেন এত এত সূত্র মুখস্থ করতে যাব, কারণ এইটা তো আসতেছে খুব সহজ হিসেবে, কারণ আই ইকুয়াল পি এন আর, এই একটা সূত্র তো অন্তত আপনার মুখস্থ করতেই হবে, এবং এইটা তো আসলে মানে খুবই জনপ্রিয় একটা সূত্র। ঠিক আছে, তাহলে এইটা জানা মানে এটা আসতে আপনার সময় লাগবে বড় জোর 5 থেকে 7 সেকেন্ড, বড় জোর। এই সময়টা পরীক্ষা হলে পাবেন, কোনো সমস্যা নাই। আমরা পরীক্ষা হলে যেটা সময় নষ্ট করি টেনশন করে করে, কোনটা কি হবে, কি করবো না করব। বাসায় যদি প্র্যাকটিস থাকে খুব দ্রুত করে ফেলতে পারবেন। এখন মানগুলা বসাই দেন। এর ভ্যালু দেওয়া আছে সুদ আসল হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে 1 প্লাস এন এর মান হচ্ছে 20, আর হচ্ছে আমার শতকরা 5 টাকা। শতকরা 5 টাকা মানে 5%, মানে 5 ডিভাইডেড বাই 100, শতকরা যেহেতু। ঠিক আছে, এই সময় সরাসরি আবার 5 বসাই দিয়েন না, এই সময় সরাসরি 5 বসাই দিয়েন না। এজন্য আমি আমার বেসিক ক্লাসে যেটা করিয়েছি, যেটা আপনারা ইউটিউবে পাবেন, সেখানে হচ্ছে আই ইকুয়াল টু সবসময় পি এন আর পার্সেন্ট দিয়ে আমি করাইতাম। কারণ কি, এই যে মানে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যে ভুলটা করে পরীক্ষার হলে, যে এই যে এখানে আই ইকুয়াল টু পি এন আর, তো টাস করে এই শতকরা 5 আছে আর এর ভ্যালু সরাসরি 5 বসায় দেয়, আর 100 দিয়ে ভাগ করার কথা মনে থাকে না। ঠিক আছে, এজন্য আই ইকুয়াল পি এন আর পার্সেন্ট, পার্সেন্টেজ মানেই হচ্ছে 1 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 5 বাই যদি 100 বসান, এখন আপনি জাস্ট কাটাকাটি করবেন। কাটাকাটি যদি করেন দেখেন 5 20 100, 5 আর 5 কাটলে 1, তাহলে উপরে হচ্ছে আমার 50,000 থাকলো, আর নিচে 1 আর 1 যোগ 1, আর এখানে 1 যোগ করলে 2, 2 দিয়ে কাটলে 25,000 হচ্ছে আমার আনসার। 25,000 হচ্ছে আনসার, ঘ নাম্বার। এই তো অনেকেই 25,000 আনসার করেছেন, অনেকেই 25,000 আনসার করেছেন। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, একটি 286 নাম্বার, একটি সংখ্যার 12% নিলে একটা সংখ্যা, পুরা সংখ্যাটা মানে কি, সম্পূর্ণ মানে কি ভাই, কোনো জিনিসের পুরাটা মানে হচ্ছে আমার 100%। তার মানে ওই সংখ্যাটার 100%-এর মধ্যে থেকে আপনি 12 অংশ নিয়েছেন, 12টা % নিলে সেটা 96 পাওয়া যায়। বলতেছে
12% ইকুয়াল হচ্ছে আমার 96 দিয়ে বলছে সংখ্যাটা কত ভাই 12% যদি 96 হয় 1% 96 ডিভাইডেড বাই 12 আমরা জানি 8 12 96 তার মানে 1% ইকুয়াল 8 তাহলে 100% ইকুয়াল কত 8 গুণন 100 এটা তো বুঝতেছেন একের ভ্যালু যদি 8 হয় 100 এর ভ্যালু তাহলে 100 দিয়ে গুণ 800 হবে आंसर কোন সংখ্যার সাথে এই প্রশ্নটা দেখেন কোন সংখ্যার সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণের থেকে 21 বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায় সংখ্যাটি কত কোন সংখ্যা ওই সংখ্যাটাকে যদি 6x ধরে নেন তাহলে বলতেছে ওই x এর সাথে আমি যদি 6 যোগ করি আর যদি সংখ্যাটির দ্বিগুণ তার মানে x এর দ্বিগুণ মানে 2x এখান থেকে যদি আমি 21 বিয়োগ করি একই উত্তর পাওয়া যায় তার মানে দেখেন বলতেছি সংখ্যার সাথে 6 যোগ করেন আর দুই সংখ্যার সাথে 2 গুণ করে 21 বিয়োগ করেন দুইটাই সমান ভ্যালু তাহলে সমান দিয়ে আমরা লিখে দিছি এইটার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে आंसर এই x টা যদি ওই পাশে নিয়ে যাই x প্লাস এই x টা ওই পাশে গেলে আমার কি হবে সরি -x আর এই পাশে 6 ছিল এই পাশে -21 এই পাশে নিয়ে আসলে +21 হয়ে যাবে 21 আর 6 তার মানে 27 এই পাশে 2x থেকে x বিয়োগ করলে হচ্ছে আমার x তার মানে x = 27 এই হচ্ছে আমার এই প্রশ্ন এখন এই প্রশ্ন দেখলে আপনারা কিন্তু খুব দ্রুত এখানেও খুব সময় লাগবে না সর্বোচ্চ আপনার জন্য এটা করতে গেলে সর্বোচ্চও যদি আমি ধরি 15 সেকেন্ড সময় লাগবে এখন মানে প্রশ্নটা পড়ার পরে প্রশ্নটা পড়ে বুঝতে 10 সেকেন্ড আর 15 সেকেন্ড 25 সেকেন্ডে আপনি করলেন 5 সেকেন্ডে বৃত্ত ভরাট করলেন 5 সেকেন্ড তো বৃত্ত ভরাট করতে লাগারও কথা না স্পিডে করলে আপনি 3 সেকেন্ডেই করতে পারবেন ঠিক আছে মোট 28 সেকেন্ড লাগতেছে এবারে দেখেন এটা আপনি কিন্তু একটু চিন্তা করলেও হয় এখানে অপশনগুলোর দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে এগুলো आंसर একটাও হবে না কারণ দেখেন 10 এর থেকে 6 বিয়োগ করলে কত হয় 10 এর থেকে 6 বিয়োগ করলে সরি 10 এর সাথে 6 যোগ করলে হয় হচ্ছে আমার 16 আর 10 দুগুণ কি একে দ্বিগুণ করে দেন 10 দুগুণে 20 20 থেকে যদি আপনার 21 আবার বিয়োগ করেন -1 হবে না এবার 16 দুগুণে 32 32 থেকে 21 বিয়োগ করে দিলে কত থাকে 11 থাকে কিন্তু 16 এর সাথে যদি 6 যোগ করেন 22 হয়ে যায় হইলো না তো এইটা আসলে একমাত্র এইটাই সম্ভাবনা আছে সো ঘ নাম্বার আপনি দাগাই দিতে পারেন অথবা 27 + 6 কত হয় 27 আর 6 33 আর এখন 27 দুগুণে কত হয় 54 থেকে 21 বিয়োগ করলে 33 ঠিক আছে তো এইভাবে আপনারা করতে পারেন যার যেটা ভালো লাগে এবারে আসেন এই যে মৌলিক সংখ্যা গতদিনে আমরা বলেছিলাম 1 থেকে 25 পর্যন্ত এখন আজকে বলছি যে আজকে ক্লাসে বেশি আপনারা শর্টকাট চান তাহলে শর্টকাট হইলে কি বহুল প্রচলিত প্রচুর দেখবেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সিস্টেম দেখবেন ফোন নাম্বারের মতো করে সকল বইতেই পাবেন কি প্রথমে 44 লিখবেন 44 এর অর্ধেক কি 44 এর অর্ধেক 22 এরপরে দেখেন এই 22টা আছে 22 এর 2 এর চাইতে 1 বেশি 3 তারপরে 322 লিখবেন 322 আর 321 ফোন নাম্বারের মতো মুখস্থ করবেন এইগুলো আপনাদের বেশি পছন্দ তাহলে নিয়ে নেন আমি যদি এগুলাতে হচ্ছে মানে আমি নিজের জন্য মানে এটা আমি কোনো সময় সাজেস্ট করি না এখন আপনারা অনেকেই পছন্দ করেন তো আপনারা দেখেন এই প্রত্যেকটা হচ্ছে এই চারটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা এই চারটা হচ্ছে 21 থেকে 20 এর মধ্যে এই হচ্ছে আমার দুইটা হচ্ছে এইটা 11 থেকে হচ্ছে আমার 20 এটা 21 থেকে 30 এই দুইটা হচ্ছে আমার 31 থেকে 40 এর মধ্যে এই তিনটা হচ্ছে আমার 41 থেকে 50 এর মধ্যে এই কয়েকটা আছে এই দুইটা হচ্ছে আমার 51 থেকে 60 এর মধ্যে এই দুইটা হচ্ছে আমার 61 থেকে 70 আর এই তিনটা হচ্ছে আমার 71 থেকে 80 এই দুইটা হচ্ছে আমার 81 থেকে 90 আর এই যে লাস্টের 1 এইটা হচ্ছে 91 থেকে 100 তাহলে কি বুঝতেছেন যে 1 থেকে হচ্ছে আমার 1 থেকে 10 এর মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে 11 থেকে 20 এর মধ্যেও চারটা আছে 21 থেকে 30 এর মধ্যে আছে দুইটা 71 থেকে 40 এর মধ্যেও আছে দুইটা 41 থেকে 50 এর মধ্যে আছে তিনটা ঠিক আছে 51 থেকে 60 এর মধ্যে আছে কয়টা দুইটা তো 61 থেকে 70 এর মধ্যে দুইটা এইভাবে লাস্টে হচ্ছে 51 থেকে হচ্ছে 100 এর মধ্যে আছে একটা তাহলে মোট কয়টা 1 থেকে 100 এর মধ্যে মোট 25টা এটা কিন্তু মুখস্থ রাখবেন কারণ খুবই আসে 1 থেকে 100 এর মধ্যে 25টি হচ্ছে মৌলিক সংখ্যা রয়েছে এখন প্রশ্ন বলেছে
1 থেকে 30 পর্যন্ত কত? তাহলে ভাই এই যে 30 মানে কত? এই 3টা পর্যন্ত যোগ, তাহলে 4 আর 4 যোগ করলে 8 আর 2 হচ্ছে আমার 10, তাহলে 10টা হচ্ছে মৌলিক সংখ্যা। আজকে এতটুকু নোট ডাউন করে রাখেন। অনুরূপভাবে এইটা ফোন নাম্বারের মতো আপনারা যেমন এইটা মুখস্থ করেছেন, অনুরূপভাবে 101 থেকে 200 পর্যন্ত মুখস্থ করতে পারেন। ওকে, 5 এবং 95 এর মাঝে 5 এবং 95 এর মাঝে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ও, মানে 5 দিয়েও ভাগ যাইতে হবে, 3 দিয়েও ভাগ যাইতে হবে। তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 5 গুণন 3, 3 5 15 দ্বারা ভাগ যাইতে হবে। ধরুন আপনাকে বললাম ভাই এমন একটা সংখ্যা নেন যেটা 10 দিয়েও ভাগ যাবে এবং যেটা 3 দিয়েও ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে আবার 3 দিয়েও ভাগ যাবে। 10 আর 3কে তো ভাগ করা যায় না, একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই রকম সংখ্যা আসলে 3 10 এই দুইটার গুণফল 3 গুণন 10, 3 10 30 দ্বারা ভাগ যাবে। তার মানে যখন এই দুইটার মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তার মানে একটা আর একটার মধ্যে কোনো কাটাকাটি করা যায় না, তখন সরাসরি ওই দুইটা গুণ করে দিবেন, দিয়ে গুণফল দিয়ে ভাগ করা যাবে, এরকম সংখ্যাই হবে আমার আনসার। তাহলে 5 থেকে 95 এর মধ্যে 15 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা কত আছে? 15-র নামটা শুরু করে দিবেন। 15 1 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, কিন্তু 105 তো 95 বড় হয়ে গেছে, হবে না। তাহলে 5 আর 95 এর মধ্যে কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা। এখন পরীক্ষা হলে কিভাবে লিখবেন না আপনাকে আমি বুঝালাম। আপনি কি 15 নামটা 15 একে 15, 15 দুগুণে 30, তারপর 3 15 45, তারপরে 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 107, 95 বেশি চলে গেছে, তাহলে 6 বার গুণ করা গেছে, তাহলে 6টা, তাহলে হচ্ছে 6টা। এই হচ্ছে সিস্টেম। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে, একটা পূর্ণ সংখ্যাকে আমি যদি 3 4 5 6 দ্বারা ভাগ করি যথাক্রমে এত অবশিষ্ট থাকে। দেখুন একটা সংখ্যাকে ভাগ করতেছি, তার মানে সংখ্যাটা অবশ্যই বড়, সংখ্যাটা বড়, তাহলে ওই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাকে 4 দিয়ে যদি ভাগ করি 2 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাকে 5 দিয়ে যদি আমি ভাগ করি 3 অবশিষ্ট থাকে, 6 দিয়ে যদি ভাগ করি 4 অবশিষ্ট থাকে। এখন এদের মধ্যে এইটা সরাসরি অবশিষ্টগুলা আপনি নিচে নিচে লিখে দেন। 3 এর অবশিষ্ট হচ্ছে 1, 4 এর অবশিষ্ট 2, তারপরে হচ্ছে আমার 5 এর অবশিষ্ট 3 আর 6 এর অবশিষ্ট 4। এখন এদের ডিফারেন্সটা একটু চিন্তা করেন। সবারই দেখেন 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2। সবার যদি সমান সংখ্যক অন্তর হয়, সবার যদি ডিফারেন্স সমান সংখ্যক হয়, তাহলে কি হবে? তাহলে সংখ্যা হবে লসাগু মাইনাস হচ্ছে এই অন্তর। এই যে অন্তরগুলো, এগুলো সব অন্তর, এদের মধ্যে কাদের লসাগু? এই সবগুলার লসাগু 3 4 5 6। এখন 3 4 5 6 এদের লসাগু আমি বের করব। তাহলে লসাগু যদি বের করতে যাই, চলেন 2 দিয়ে ভাগ যায়, 3 কে যায়, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 5 3 দুগুণে 6। এবার যদি 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 2 5 1, এই হচ্ছে, এরপরে তো আর যায় না 2 5। তাহলে আমার আনসার কত হবে? 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে আমার 12, আর 5 12 হচ্ছে আমার 60, মোট হচ্ছে 60। 60 হচ্ছে আমার লসাগু। তাহলে 60 থেকে অন্তর 2 বিয়োগ করেন, 58 হবে হচ্ছে আনসার। লিখে নেন। সিস্টেমটা কি? ওই সংখ্যাটা হবে যখন সমান অন্তর, অবশিষ্টের সাথে যখন সংখ্যাটা সমান অন্তর থাকবে, তখন সংখ্যাটা হবে ওই সংখ্যাগুলার, যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলার লসাগু মাইনাস হচ্ছে ওই সমান অন্তর, মাইনাস হচ্ছে ওই সমান অন্তর। ওকে, নোট ডাউন করে রাখেন। দুইটি সংখ্যার লসাগু গসাগু,
লসাগু গসাগুর গুণফল সংখ্যা দুটির দিয়ে আসলে আমাদের সংখ্যাটা বাক্যটা কিন্তু শেষ হয় নাই, তার মানে সংখ্যা দুটির এখন দুইটা সংখ্যা লসাগু আর গসাগু, লসাগু গুণন গসাগু ইকুয়াল সবসময় মাথায় রাখবেন সংখ্যা দুইটার গুণফল, সংখ্যা দ্বয়ের গুণফল। ঠিক আছে, এখান থেকে অনেক বেশি আসে। ধরেন দুইটা সংখ্যা এ আর বি, তার মানে এ বি এর লসাগু গুণন গসাগু ইকুয়াল এ গুণন বি, এটা মাথায় রাখবেন। তাহলে গুণফলের সমান, সংখ্যাদ্বয়ের গুণফলের সমান 291। একটি বাঁশের 1/4 পড়ার সিস্টেমটা হয় আপনি বলবেন 1/4 অথবা বলবেন এই যে নিচে যেটা আছে এটা কিন্তু মোট ভাগ সংখ্যা, এটা মোট অংশ, তার মানে 4 এর 1, যে কোনো এক সিস্টেমে পড়বেন। হয় বলবেন 1/4, এই যে এইটা মানে ভাগ মানে বাই, ঠিক আছে, বাই দিয়ে ডিভিশন আসলে বোঝায়, পার্টিশন, ঠিক আছে, 1/4 অথবা বলবেন মোট ভাগ হচ্ছে নিচে যেটা আছে এটা হচ্ছে হর, মোট 4 এর 1। তাহলে একটি বাঁশের 4 ভাগের 1 ভাগ অংশ কাদাতে আছে, কাদার মধ্যে আছে, 5 ভাগের 3 ভাগ আমার পানিতে আছে, অবশিষ্ট 3 মিটার। তার মানে বলতেছে ধরেন এইরকম একটা পুকুর আছে, তো নিচগুলো এগুলো কাদা আর এইগুলো হচ্ছে আপনার পানি, তো এগুলো হচ্ছে কাদা কর্দমাক্ত। এখন বাঁশটা এরকম ভাবে আছে, বাঁশটা, তো এই বাঁশটা যে কাদার মধ্যে আছে, কাদার মধ্যে যতটুকু আছে এইটা হচ্ছে আমার 4 ভাগের 1 ভাগ, পানির মধ্যে আছে যেটা সেটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ, আর উপরে আছে বাকিটুকু যতটুকু সেটার আসলে পরিমাণ 3 মিটার। এখন যদি এই দুইটা আমরা যোগ করে দেই, 1/4 আর হচ্ছে 3/5, নিচে 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, তাহলে 5 3 4 12, তার মানে দেখেন 20 17/20, এটাকে আমরা কি বলতে পারি 20 ভাগের 17 ভাগ, 20 ভাগের 17 ভাগ। তার মানে এই যে পুরা আমার যে বাঁশ, এই বাঁশটাকে যদি আমরা 20টা ভাগ করি, 20 ভাগের মধ্যে 17 ভাগই আমার পানির নিচে আছে, পানির নিচে আর কাদা মিলায়, উপরে আছে 3 ভাগ মাত্র, উপরে আছে, তাহলে 20 ভাগের মধ্যে 17 ভাগ যদি বাদ দিয়ে দেন তাহলে থাকতেছে কি 20 ভাগের মধ্যে 3 ভাগ। এটা কিন্তু 1 থেকে কিন্তু এই 17/20 করলে কিন্তু তাই হয়। এগুলা যাদের জানা নাই ওরা কিন্তু ম্যাথটাকে উপলব্ধি করে না, মনে করেন খালি কঠিন জিনিস, ম্যাথ বাস্তবে লাগে না ভাই। এই যে 20 ভাগের 17 ভাগ আমি যদি দিয়ে দেই কাউকে, তাহলে আমার কাছে তো 20 ভাগের 3 ভাগই থাকবে, 20 - 17, তার মানে 20 ভাগের 3 ভাগ। এখন বলেন 20 ভাগের 3 ভাগ, 3 ভাগ যদি 3 মিটার হয় তাহলে পুরা বাঁশ কত, পুরা বাঁশ 20 ভাগ, 1 ভাগ যদি 1 মিটার হয় পুরা ভাগ বাঁশ তাহলে কত 20 মিটার। ঠিক আছে, বললাম কিন্তু এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ, চিন্তা করবেন। ওকে, এবার দেখেন এরকম জিনিস, এই যে এটা ব্র্যাকেট আছে, তারপরে এই স্ল্যাশ মানে ভাগ, তার মানে সহজ কথায় জিনিসটা এরকম আছে 4 গুণন 0.05 গুণন 0.02 আর নিচে ভাগ 0.01। এ ধরনের ক্যালকুলেশনের জন্য কি বলেছি বলেন তো, এই পয়েন্টগুলা গুনে নেন, তাহলে এখানে পয়েন্টের পর 1 ঘর, এখানে পয়েন্টের পর 2 ঘর, পয়েন্টের পর 2 ঘর, তাহলে 2 2 4 1 5, উপরে হচ্ছে পয়েন্টের পর 5 ঘর আর নিচে পয়েন্টের পর কয় ঘর আছে 2 ঘর আছে। তাহলে 5 থেকে 2 উপরের থেকে নিচেরটা বিয়োগ করে দিবেন, তাহলে 5 থেকে 2 যদি বিয়োগ করেন তাহলে 3, তার মানে আমার আজ আনসার হবে, আনসারে পয়েন্টের পরে 3 ঘর থাকবে। এবারে আসেন পয়েন্ট, সব পয়েন্ট বাদ দিয়ে আপনি ক্যালকুলেশন করবেন, এখানে পয়েন্ট বাদ দিলে 4, এখানে 5, 4 5 20 আর এখানে 2, তাহলে 20 দুগুণে 40, তাহলে আনসার হয়েছে 40। আর পয়েন্টের পরে ক ঘর থাকবে, পয়েন্টের পরে থাকবে হচ্ছে আমার 3 ঘর, তাহলে 2 ঘর সামনে একটা শূন্য দিয়ে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে দেখেন পয়েন্টের পরে 3 ঘর, তাহলে পয়েন্ট 04 0, তাহলে এরপরে শূন্য দিলেও যে জিনিস না দিলেও একই জিনিস, তার মানে গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। এই যে ভুল করেছেন লাবণ্য ইসলাম, ভুল করেছেন দেখতে পাচ্ছেন, কি ভুলটা করছেন আপনার এখানেই, এখানে শূন্যটা আছে, এটাকে বলবে এটা তো 40 ছিল। যেমন ধরেন 150, 150কে আপনি যখন 10 দিয়ে ভাগ করেন,
তখন কিন্তু এটা 15.0। আমরা জানি দশমিকের পরে শূন্য থাকলে ওই শূন্যকে আসলে বাদ দিয়ে লেখা যায় এবং ওইটাই লেখার নিয়ম, 15 লিখি। আবার দেখেন 150কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে 1.50, 2 ঘর আগে পয়েন্ট চলে আসলো। এখানে কি আপনি 1.50 না লিখে এটা কিন্তু 1.5 লিখতে পারেন এবং এটাই লেখা উচিত। এই কাজটা এখানে হয়েছে, যে ভুলটা আপনারা করেছেন, যে ভুলটা করেছেন, যারা ভুল করেছেন, ভুল করা দোষের নয়, কিন্তু ভুল হওয়ার পরে যদি সংশোধন না হন তাহলে ওইটা দোষের। একই ভুলের যদি পুনরাবৃত্তি হইতে থাকে তাহলে এইটা কিন্তু দোষের। এক এয়ার কোনটির সমান? এক এয়ার, নতুন শুনতেছেন অনেকেই, এটাও ক্ষেত্রফল পরিমাপের হচ্ছে একটা একক। এক এয়ার ঠিক আছে, বা 1 ARC, এইটা হচ্ছে 100 বর্গ মিটার। আর 1 হেক্টরিকল আজকেই পড়েছি, এটা হচ্ছে 10,000 বর্গ মিটার। সুতরাং 1 হেক্টর ইকুয়াল কত হবে? 100 এয়ার। মাথায় নেন কোনটা? 100 বর্গ মিটার। লিখে নেন, নোট ডাউন করে রাখবেন। এটা আমাদের কমন প্রশ্ন, খুব দ্রুত আনসার করেন সবাই, সবাই দ্রুত। কি বলেছিলাম দেখেন, সাজানো আছে ক আর খ, এই যে এটার পরে খ আছে আর এটা শুরুতে খ আছে, তার মানে এখানকার খ দিয়ে এটার সাথে গুণ করবেন, এখানকার খ দিয়ে এগুলাকে গুণ করবেন। তাহলে এই ক্ষয়ের অংশ 6, 6 দিয়ে যদি আপনি সবগুলাকে গুণ করেন তাহলে 3 6 18 অনুপাত 4 6 24, আর এই 4 দিয়ে যদি এদেরকে গুণ করেন তাহলে 4 6 24 আর 4 7 28। তাহলে তিনটার অনুপাত কি হবে? প্রথমটা 18, খ হচ্ছে 24 আর তারপরটা 28। দেখতেছেন সবই জোর, তাহলে জোর মানে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে 9 12 14, একটা বিজোড় আর দুইটা জোর, সো এখানে আর যাচ্ছে না ভাগ, দেখতেই পাচ্ছেন। সো 9 12 14, ঘ নাম্বার হচ্ছে আনসার। এগুলাতে যেমন খুব প্রো হইতে পারেন, নোটগুলা করে রাখবেন। একটা ম্যাথ আমরা আগের দিনে করেছি, ওইটা আজকের ক্লাসে যদি না পারেন তার মানে আপনার ক্লাস করা হচ্ছে না, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে ক্লাসের, ক্লাসগুলো আপনার উপকারে নিয়ে আসতেছে না, ঠিক আছে। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15, এটা দিয়ে কি বোঝায়? আমি বলছি এর সাথে এক্স ধরে নেন, সবার সাথে অনুপাত থাকা, তার মানে সে যদি 20x টাকা আয় করে, ইনকাম করে, তাহলে সে 15x টাকা খরচ করে ফেলে। বিয়োগ করলে, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমার সঞ্চয় থাকে, তার মানে 5x হচ্ছে আমার সঞ্চয় থাকতেছে। এখন বলতেছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত, তাহলে শতকরা করলে কি হবে? উপরে সঞ্চয় আমি 5x আর আমার আয় হচ্ছে 20x, গুণন 100%। 4 4 দিয়ে 100 কাটলে 25, তার মানে 25% হচ্ছে আনসার, ঠিক আছে। এগুলাও কিন্তু, এইটাও কিন্তু আমাদের কমন টপিক, সংখ্যাগুলো আলাদা, একটু ভাষা চেঞ্জ, একটু ভাষা চেঞ্জ। এই প্রশ্নটাও দেখেন, এটাও সেম। আমি কিন্তু গত দিনে কিন্তু এইটা বলেছি যে আমরা শর্টকাটে কিভাবে করব। তো বলতেছে পিতা ও 3 পুত্র, তার মানে 3 জন আর পিতা 1 জন, মোট কয়জন? এখানে ব্যক্তির ক্যালকুলেশনটা হচ্ছে 4 জনের ক্যালকুলেশন হচ্ছে, 4 জনের গড় অপেক্ষা তার মাতা মানে 1 জন আর ওই 3 পুত্রই, তার মানে 3। এখানে ওই 4 জন শুধু বাপ মা দিয়ে হচ্ছে আমার রিপ্লেস হয়েছে। তো বাপের সাথে 3 পুত্র নিলে যে গড় হয়, মায়ের সাথে 3 পুত্র নিলে 2 বছর কম হয়েছে গড়। ভাই গড় কেন কম হয়েছে? আমাদের দেশে যেটা একটু বাবা মায়ের মধ্যে এজ ডিফারেন্সটা ছিল এবং এ কারণে মায়ের বয়স বাবার চাইতে কম জন্য মায়ের সাথে যখন গড় করি তখন কমে যাচ্ছে। পার হেড গড়ে কমতেছে 2, পার হেড 2 বছর কমলে 4 জনের কমতেছে মোট হচ্ছে 8 বছর। এই 8 বছর হচ্ছে বাবা বড় মায়ের চাইতে। তাহলে বাবা যদি 32 বছর হয়, মা তাহলে 8 বিয়োগ করতে হবে, 24 বছর হচ্ছে মায়ের বয়স। উল্টা যদি প্রশ্নে এখানে মায়ের বয়স দেওয়া থাকতো আর যদি বলতো বাবার বয়স কত, তাহলে মায়ের সাথে এই 8 যোগ করে দিয়ে বাবার বয়স বের করতে হতো। কারা কারা পেরেছেন এটা একটু দেখছি। 26 দেখছেন, 26 বই করছেন, যোগ বিয়োগে কিন্তু অনেক কাঁচা আছে অনেকে, এগুলো সংশোধন করে নেবেন।
ঠিক আছে, মনোযোগের অভাব, এগুলো আসলে এইগুলা কাঁচা বলা চলে না। এই 32 থেকে যে আপনারা 32 থেকে যে 8 বিয়োগ করলে 32 থেকে যদি 8 বিয়োগ করলে যে আপনার 26 হবে, এইটা কেউই করবেন না। এইটা তারাই করবে যারা মনোযোগ দেন না। এবং এই যে মনোযোগ না দেওয়ার যে আপনার একটা অভ্যাস বা একটা টেন্ডেন্সি, ওইটার প্রতি একটা ঝোঁক হুট করে দিয়ে দেন চিন্তা ভাবনা ছাড়া, এটা কিন্তু পরীক্ষার হলেও থাকবে, এখনই সংশোধন হয়ে নেন। একটি গাড়ি 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে, মানে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা হয়েছে। আরেকটা গাড়ি ঘন্টায় 15 মাইল, মানে একটা গাড়ি 25 মাইল বেগে, তার মানে ঘন্টায় 25 মাইলে যাচ্ছে। আরেকটা গাড়ি 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে, বুঝতে পারতেছেন? ধরেন এখানে ঢাকা আর এইটা হচ্ছে চট্টগ্রাম। তো এখান থেকে একজন যাচ্ছে হচ্ছে 25 মাইল পার হচ্ছে আওয়ার বেগে। একই টাইমে এখান থেকে একজন শুরু করছে, সে হচ্ছে কত বেগ, তার বেগ কত, তার বেগ হচ্ছে 15 মাইল পার হচ্ছে আওয়ার। এখন বলতেছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব যদি 200 মাইল হয়, এই দুইটা জায়গার দূরত্ব যদি 200 মাইল হয়, তাহলে গাড়ি দুটি কতক্ষণ পর মুখোমুখি হবে, এক জায়গায় মিলিত হবে। ঠিক আছে, এক জায়গায় মিলিত হবে। তো এইটাও কিন্তু কমন একটা প্রশ্ন। তো এইরকম যদি দুইটা দুই দিক থেকে আসে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, এই দুইটা যখন একজন আরেকজনের সাপেক্ষে অপোজিটে আসে, তখন আপেক্ষিক বেগ করলে যোগ করতে হয়, আপেক্ষিক বেগ। এজন্যই দেখবেন অপোজিটে গাড়িগুলো আসা গাড়ি, আপনি যদি একটা বাসে আসেন, অপোজিট থেকে আরেকটা বাস আসছে, শ্যাট করে চলে যায়। তো এই যে কত স্পিডে যায় আমাদের কাছে, যেটা আপনি আপেক্ষিক যদি বের করেন, তার মানে আপনার গতি আর ওই বাসের গতি যোগ করলে যে গতিটা হয়, আপনি ওকে অত গতিতে যাইতে দেখতেছেন। এই জন্যই আপেক্ষিকে কি যোগ হয়। তাহলে আপনার এইটা এই সময়টা লাগবে, যে সময়ের কথা বলছে মুখোমুখি হইতে, এই সময়টা লাগবে মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই এই যে আমাদের যে বেগ আছে, বেগের যোগফল। শর্টকাট চান না, শর্টকাট নেন আপনারা। তাহলে দূরত্ব হচ্ছে আমার 200 আর বেগের যোগফল 25 আর হচ্ছে 15। তাহলে 200 আর এই যে আপনার 40 দিয়ে আপনার ভাগ করবেন, তাহলে 0 0 4 5 20, 5 ঘন্টা পরে মিলিত হবে, 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। প্রদিল আকাশ বলছে লাইভ ক্লাস করার সুযোগ হয় কিন্তু হয় না, কিন্তু হচ্ছে মানে রেকর্ড ক্লাস করেন এবং নোট করেন, সালাম নেবেন। সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে আপনি যে স্বপ্ন নিয়ে ক্লাসগুলো করছেন এটা বাস্তবায়িত হোক এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। চলুন, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই গুণফল দেওয়া আছে মাইনাস ওয়াই এর। তাহলে দেখেন, যদি প্রশ্নে এ প্লাস বি থাকে আর এ মাইনাস বি বের করতে বলছে, অথবা এ মাইনাস বি দেওয়া আছে এ প্লাস বি বের করতে বলছে, এরকম হইলে আমাদের 4ab এর সূত্র বলেছি। সো মাইনাসটা তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 6 স্কোয়ার মাইনাস 4xy এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 8, 6 6 34, 4 8 32, তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে আমার 4। যেহেতু স্কোয়ারই এখানে চেয়েছে, সো রুট করা লাগবে না, 4 হচ্ছে আমার আনসার। গ নাম্বার হচ্ছে আনসার। দেখেন এ প্লাস বি ইকুয়াল যদি সি হয়, কিউব দেওয়া আছে। এবার কিউবের একটা সূত্র লিখে নেন, কিউবের একটা না দুইটা সূত্র লিখে দিব। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, যখন এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই পাশে প্লাস, ভিতর ব্র্যাকেটের ভিতর প্লাস থাকে লিখলে মাইনাস। আর এখানে এ কিউব যদি মাইনাস বি কিউব থাকতো, তখন এই পাশে মাইনাস মানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস কিউব, এখানে মাইনাস আছে মানে প্লাস এ বি, আর এখানে এ মাইনাস বি, এখানে যা থাকবে এখানেও তাই। দেখেন এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, ছোটবেলার সূত্র, এখন মুখস্থ রাখবেন যাদের মুখস্থ নাই। এখন তাহলে এই ম্যাথটা যদি করতে যান, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc এটা দেওয়া আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলে দেন, এ প্লাস বি কিউব
-3ab a প্লাস বি আর প্লাস 3abc আছে, এইটা আপনি জেডটা টানতে থাকেন। a প্লাস বি এর মান দেওয়া আছে, সি দেওয়া আছে, তাহলে সি যদি বসাই দেন সি এর উপর কিউব, তাহলে এ বি, এ প্লাস বি এর মান কি দেওয়া আছে, সি দেওয়া আছে, বসাই দেন, তাহলে এ বি সি প্লাস এই যে 3abcটা এখানে লিখে দেন। দেখেন -3abc প্লাস 3abc মাইনাস প্লাস কেটে গেল, তাহলে সি কিউব হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আজকের দিনে আমরা এইটা সমাধান করার মধ্য দিয়ে আরো দুইটা সূত্র হচ্ছে মুখস্থ করলাম, মুখস্থ করে নেন। ওকে, অনেকেই আনসার করছেন, লাবণ্য ইসলাম, তারপরে লিমন হাসান, জিয়া জিয়া ভাই, তারপরে ফরাদ রেজা, কাউসার, মানে আপনারা আনসার করেছেন। এবার উৎপাদক এটা পটাপট করে ফেলেন তো, আপনাদেরকে অনেক উৎপাদক করানো হয়েছে এই ক্লাসের মাধ্যমে, প্রতিদিন একটা করে উৎপাদক শিখেছি, ভিতরে 7, এখন আমি এই 12 আর 10 এই গুণফল থেকে আমার 7 বানাইতে হবে। তাহলে যদি আমরা 12কে 3 গুণন 4 ভাঙি আর হচ্ছে 10কে 5 গুণন 2 আমরা ভাঙলাম। এবার দেখেন 3 5 15 আর 4 দুগুণে 8, এই মিলে গেছেন, 15 থেকে 8 বিয়োগ করলে হয় 7, তাহলে দেখেন ভিতরে 7 লাগবে, তাহলে 12x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 10। 12 আর 15 কি 3 কমন নেওয়া যায়, x কমন নিলে এখানে থাকতেছে কত, 12 থেকে 4 x² থেকে x, 15x থেকে 3x কমন নিলে থাকতেছে হচ্ছে 5, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস, আমরা যদি 8 আছে 8 থেকে যদি 8 আর হচ্ছে 10 2 কমন নিতে পারি, তাহলে 4x প্লাস হচ্ছে 5, তাহলে দেখেন এখানেও 4x প্লাস 5 4x প্লাস 5, তার মানে 4x প্লাস 5, তাহলে এখানে কি 3x আর মাইনাস 2, 3x মাইনাস 2, এই হচ্ছে উৎপাদক। দেখেন 4x প্লাস 5 3x মাইনাস 2, গ নাম্বার হচ্ছে আনসার। 301 এর রেজওয়ানা কি গলে যাচ্ছেন কেন, ম্যাথ বেশি পারতেছেন যেন গলে যাচ্ছেন, নাকি হচ্ছে ম্যাথ পারতেছেন না জন্য গলে যাচ্ছেন বলেন। এবার দেখেন এইটা, এই যে লসাগু গসাগু মাত্রই যে সূত্রটা শেখালাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এইটা এখন অ্যাপ্লাই করতে হবে। যেহেতু লসাগু আর গসাগু যাই করেন না কেন আমার উৎপাদকে ভাগ করতে হবে, সূত্রে ভেঙে দিতে হবে। সো এখন যে সূত্র একটু আগে করাইছি ওইটা এক রূপ দেখছেন, এখন আমরা আর এক রূপের সূত্র দেখবো, মানে সূত্রর কত বাহারি রূপ। তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটা একটা এক্স প্লাস ওয়াই, তার মানে আমি এখানে এ স্কোয়ার এইটা লিখে দিই, আর একটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেল দিই, তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ছোটবেলায় এগুলা করছেন, ভুলে গেলে এখন আবার জেড টানেন, মুখস্থ করেন। তাহলে এক্স কিউব প্লাস 1, একে 1 কিউব লেখেন তাহলে লিখতে পারবেন এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, কারণ এক্স আর 1 গুণ করলে এক্স হয়, 1 আর 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, আর এক্স স্কোয়ার মাইনাস 1 মানে 1 এর উপর স্কোয়ার দিলে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। দেখেন গসাগু, গসাগু মানে কি বলেন তো, একটু কমেন্ট করেন, গসাগু মানে কি একটু কমেন্ট করেন দেখি। গ নাম্বার আনসার, অনেকে তো গ দিয়ে ফেলছে দেখতেছি, এই তো। আচ্ছা কারা কারা আছে একটু বলেন তো, যে আমার ক্লাসগুলা দেখে এই যে 301 পর্যন্ত আমরা এর আগে সমাধান করলাম, যেহেতু এটা 302, তাহলে কারা কারা এরকম আছেন কি যারা আমাদের এই আয়োজন থেকে লসাগু গসাগুগুলা এই অনুপাত মানে রাশিগুলা থেকে বের করতে পেরেছেন, এরকম আছেন কিনা একটু আমি দেখি। অথবা কনফিউশন হয়তো এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে, মানে আমাদের এই আয়োজন থেকে অন্তত এই টপিকটা, যে টপিকটা আপনি প্রাইমারির প্রধান শিক্ষক বলেন, সহকারী মানে হচ্ছে শিক্ষক বলেন, বা নিবন্ধন স্কুল পর্যায়ে বলেন বা কলেজ পর্যায়ে, তার মানে আপনি টিচার হওয়ার জন্য খুবই হট টপিক এইটা। আপনি যেই জায়গারই টিচার হইতে চান, প্রাইমারির হইতে চান, হাই স্কুলের হইতে চান, অথবা আপনি কলেজের প্রভাষক হইতে চান, যেখানেরই যাবেন না কেন এটা খুবই কমন টপিক, শুধু কমনগুলা। ওকে ইয়েস, যেটা কমন সেটা নিতে হবে। আচ্ছা একজন আছে বলতেছে, লাবণ্য ইসলাম বলতেছে যে আপনি রয়েছেন, যে আমাদের ক্লাস থেকে আসলে এইটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। ইয়েস রাকিবুল হাসান, মিলগুলা নিতে হবে, মিলগুলা লসাগু মানে
শুধু কমনগুলা নিতে হবে, আর গসাগু মানে প্রত্যেক জায়গা থেকে যেগুলো কমন নয় সেগুলাও নিতে হবে। ইয়েস, সাব্বির মিয়া আরেকজনকে আমরা পেলাম। আচ্ছা, আরেকজনকে আমরা পেলাম, ঠিক আছে। তার মানে এখানে যদি লসাগু বের করতে বলতো ভাই, তাহলে দেখেন লসাগু যদি এটারই বের করতে বলতো তাহলে কি হইতো, কমন যেটা আছে ওইটা নিব এবং কমন যেটা নাই ওইগুলাও নিব। তাহলে এখানে আছে হচ্ছে কমন সারা আছে এখানে x-1 নিলাম, এবং এখানে আছে কি x² - x + 1। এখন এই দুইটা আমরা গুণ করেই দিতে পারি, তাহলে x² - 1 x² - x + 1, এইটা হচ্ছে আমার লসাগু, এটা হচ্ছে লসাগু। আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি স্যার। ইয়েস, আচ্ছা, অনেকেই পেলাম, ভালো লাগলো। এই যে মানে যদি আমাদের দ্বারা উপকৃত হন তখন হচ্ছে আমাদের আসলে ওই জায়গাতেই সার্থকতা থাকবে, ঠিক আছে। এবং এইটা যে যখন নিবন্ধন পরীক্ষা দিবেন তখন মনে পড়বে, এবং তখন আমাকে মনে পড়বে এরকমই আমি চাই, কারণ অ্যাজ এ টিচার হিসেবে সেটাই সার্থকতা। পরীক্ষার হলে যদি ওই টিচারকে আপনি মনে করেন, মানে একটা প্রশ্নের আনসার করতে যে টিচারকে মনে পড়ে গেছে, তার মানে আপনি জানেন যে আপনার কার কাছ থেকে শিখেছেন এইটা, ঠিক আছে। এইটা কিন্তু মানে আপনাদের কাদের মনে পড়তো, আমার সবসময়ই মনে পড়ে, আমি কারো কাছ থেকে কোনটা শিখেছি এটা আমার মনে পড়ে, ঠিক আছে। ওকে, দেখেন এই জাতীয় প্রশ্নগুলো আমরা একটু দেখি। 2n ভাগ, ভাগ মানে কি ভাই, ধরেন 4/2 আছে, মানে হচ্ছে 4 এর নিচে 2 আছে। আচ্ছা, তাহলে 2n ভাগ 2n - 1, এইটা মানে হচ্ছে 2n ভাগ 2n - 1। দেখেন এইটা হচ্ছে 2, এইটাও 2। এখন এই সূত্রটা আপনাদের লিখে দিয়েছিলাম, যদি মনে না থাকে এখন একটু লিখে নেন। সেম বেজের উপরে a⁴m ভাগ a⁴m ভাগ যদি a⁴n হয়, এইটা মানে হচ্ছে a⁴m - n, ভাগ হওয়া মানে বিয়োগ করে দেওয়া। আর যদি গুণ থাকতো তার মানে হচ্ছে সেম বেজের উপরে তাহলে যোগ করে দেওয়া n। তাহলে এখানে আমার কি হবে, বিয়োগ হবে, তাহলে 2n মাইনাস ব্র্যাকেটের মধ্যে n - 1। দেখেন 2n ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে -n, এই মাইনাস মাইনাসে প্লাস, n, n থেকে n বিয়োগ করলে n কেটে গেল, 2n 2n মানে 1, মানে আমার শুধু 2 থাকতেছে। ক নাম্বার হচ্ছে আনসার। 303 এর গ দাগাচ্ছে কে কে, দেখতে পাচ্ছেন ভুল করতেছেন, ক নাম্বার হবে আনসার। যারা ভুল করতেছেন কোনো টেনশন নাই, কিন্তু আমি করে দিলাম, কেন, সূত্রও দিয়েছি, ঠিক আছে, কিভাবে করতে দিয়েছি, কিন্তু এক ভুল যেন দ্বিতীয়বার না হয়, সেম ভুল যেন দ্বিতীয়বার না হয়, এইটা মাথায় রাখবেন। সেম ভুল দ্বিতীয়বার করতে দেওয়া যাবে না নিজেকেও, এবং সেম মিথ্যা বারবার করতে দেওয়া যাবে না, বারবার একই মিথ্যা আপনাকে বলতে দেওয়া যাবে না। এটা আপনার সমাজেও খেয়াল রাখতে হবে, সব জায়গাতে, পরিবারেও। কারণ যখন একটা মিথ্যা বারবার বলা হয় তখন সেইটা অনেকের কাছে সত্যতে পরিণত হয়ে যায়। একটা মিথ্যা যখন বারবার বলা হয় সেইটা সত্যতে পরিণত হয়। এগুলা কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে প্রচুর ঘটে, এই জন্যই দেখবেন বিভিন্ন প্রোপাগান্ডা ছাড়া হয় ধারাবাহিকভাবে, বিভিন্ন প্রোপাগান্ডা ছাড়া হয় ধারাবাহিকভাবে। এই জন্য বলতেছে যে ধারাবাহিকভাবে বলা হচ্ছে আপনার মিথ্যা অনেকের কাছে সত্যতে পরিণত হয়। আচ্ছা, এবার দেখেন এই ম্যাথ হচ্ছে, দেখবেন যে লগ আমরা করেছি কিন্তু মানে কমন টপিক, 2√5, এখানে 400 দেওয়া আছে, 2√5 মানে আপনি খুব সুন্দর করে এই 2কেও রুটের মধ্যে নিয়ে যান, তাহলে 2কে রুটের মধ্যে নিয়ে গেলে 4 হবে, তার মানে এটা অ্যাকচুয়ালি √20, √20। কেন আমি এটা করলাম, কারণ আপনারা এই √20 আর এই 400কে 20-র উপর স্কোয়ারে লিখতে পারেন, কারণ 20 × 20 ইকুয়াল হচ্ছে আমার 400। এবার এই দুই সামনে নিয়ে আসতে পারেন, লগ √20 আর এখানে 20 লিখতে পারেন, 2 লগ 20 আর এখানে লগ 20, আবার 2 কিন্তু চলে আসতেছে, এই 2 যদি আবার সামনে আসে তাহলে 2 × 2 হইল, আর এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এই 2টাই সামনে চলে আসলো, লগ 2 ভিত্তিক 2, এই পুরাটার মান হচ্ছে আমার 1, তাহলে 2 × 2 তার মানে হচ্ছে 4 হচ্ছে আপনার আনসার। বুঝতে পারতেছেন? যারা ধারাবাহিক ক্লাস করতেছেন এরা তো আসলে এইটা খুব সহজেই পারার কথা, কারণ আমরা
কয়েকদিন এটা রিপিটেড এই টপিক করলাম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটি প্রতিযোগিতায় 60% শিক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। কি করবে? পাশ করে নেয়, পড়াশোনা ছেড়ে দিছে। 60% পরীক্ষার্থী যদি ভাই পাশ করে, তাহলে ফেল করছে কত ভাই? 40% ফেল করছে। এখন ফেল করার মধ্যে বলতেছে 15 জন বিদেশ চলে গেছে লেবার ভিসাতে, ধরেন লেবার না, কেউ কেউ ধরেন আপনার স্পাউস ভিসাতে গেছে, আর 45 জন ব্যবসা শুরু করছে। তাহলে এই যে 15 আর 45, এইটা আসলে কি 40% না? এরা তো ফেল করছে, এই 40%। তাহলে 40% ইকুয়াল যদি 15 আর 45 মানে 60 হয়, 40%। এখন বলতেছে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে মোট? 100%-এর কথা বের করতে বলতেছে। 40% যদি ভাই 60 হয়, 1% হবে 60/40। সুতরাং 100% কত হবে? 60 গুণন 100 উপরে আর নিচে 40, 0 0 কাটবে, 4 25, 6 25 হচ্ছে 150, 150 জন হচ্ছে স্টুডেন্ট। বোঝার চেষ্টা করেন, খুবই সহজ জিনিস। ধারাটা সপ্তম পদ বের করতে বলছে, তাহলে ধারার জন্য আমাদের যেখানে তাকাতে হবে, কোথায়? পরপর দুইটা পদের মধ্যে তাকাইতে হবে। 1 থেকে 4 ডিফারেন্স কত? 3। তারপরেরটা 4 আর 3 ডিফারেন্স 3, 7 আর 10 ডিফারেন্স 3। যেহেতু মাত্র সপ্তম পদ বের করতে বলছে, সো আপনি 3 করে করে যোগ করতেও পারেন। 10, তারপরে 13, 13-র পরে 16, 16-র পরে 19, 19-এর পর 21, আরো 3 করে যাইতেই থাকবে। 1 2 3 4 5 6 7, 7 নাম্বার 19 হচ্ছে, এইটা হচ্ছে আনসার। অথবা এইটা যেহেতু প্রতিবার 3 করে করে বাড়তেছে, মানে এটা হচ্ছে সমান্তর, সমান অন্তরের ধারা। সমান্তর মানে কি? সমান যোগ অন্তর, সমান ডিফারেন্সের ধারা। এই পদের n-তম পদ ATH বা AN, n-তম পদ, তাহলে n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এ মানে কি? এ মানে প্রথম পদ, তারপরে n মানে বুঝতেছেনি তো, n হচ্ছে যততম পদ, যততম পদ। যেমন এখানে n এর হচ্ছে মান হচ্ছে আমার 7, আর ডি হচ্ছে মানে অন্তর। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে আমার কত? 1, এন এর ভ্যালু হচ্ছে 7, অন্তর হচ্ছে আমার 3। তাহলে যদি বসাই দেই 1 প্লাস, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6 গুণন 3, তার মানে 1 প্লাস 3 6 18। কেন সূত্রটা লিখে দিলাম? কারণ প্রশ্নে আসলে সপ্তম পদ না চেয়ে বলতেও পারতো ৭০তম পদ কত, তখন যেন আপনি অন্তত পারেন। সো নোট ডাউন করে রাখেন। যদি এত হয় তাহলে এত, যদি এত এবং এত হয়, যদি এত এবং এটা হয় না, এখানে আসলে এবং হতো, যদি এত এবং এত হয়, তাহলে এক্স ইকুয়াল কত? তো এখানে যেটা দেওয়া আছে y/x ইকুয়াল, সুন্দর মতো এটা এখানে x আর y এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। দেখেন 3y আর আর যদি গুণ করেন 3y ইকুয়াল x গুণন 1 x, তার মানে x এর ভ্যালু 3টা y এর সমান। এখন এই যে সমীকরণটা দেওয়া আছে x প্লাস 2y ইকুয়াল 10, এখানে যদি x এর ভ্যালুটা বসাই দেন, তাহলে 3y 2y ইকুয়াল হচ্ছে 10, তার মানে 3 আর 2 যোগ করলে কত হয় ভাই? 5y। 5y এর ভ্যালু যদি 10 হয়, তাহলে y ইকুয়াল কত? 5 দিয়ে ভাগ, তার মানে 2। y এর ভ্যালু 2, x এর ভ্যালু বের করতে বলেছে। y এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 3 গুণন 2, এটা হচ্ছে x এর ভ্যালু, 3 দুগুণে 6। বুঝতে পারতেছেন? তার মানে সহজ, কিন্তু এই সিস্টেমগুলো আসলে মাথায় রাখবেন। ওকে, পেরেছেন? এই প্রশ্নটা আনসার করেন, এই প্রশ্নটা আনসার করেন, এই প্রশ্নটা আনসার করেন। আমি দেখি কারা কারা আনসার করতে পারেন। 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সম্পূরক আর পূরক বারবার বলতেছি, ওই যে লসাগু আর গসাগু, সম্পূরক পূরক, এইগুলা নিবন্ধন পরীক্ষার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট। সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু নিবন্ধন জন্য বেশি ইম্পর্টেন্ট। সম্পূরক এবং পূরক, সম্পূরক কোণ দুইটাই হচ্ছে এগুলো পরস্পর, একজন আরেকজনের পূরক কোণ, একজন আরেকজনের সম্পূরক কোণ। যখন যোগফল 180 ডিগ্রি হয় তখন সম্পূরক, দুইটা কোণের যোগফল। যখন 90 ডিগ্রি হয় তখন পূরক।
তো 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 180 থেকে 51 বিয়োগ করতে হবে, তার মানে 129 ডিগ্রি। এটা হচ্ছে 51 ডিগ্রি সম্পূরক কোণ। অনুরূপভাবে 129-এর সম্পূরক কোণ আবার কত? 51, কারণ পরস্পরের সম্পূরক কোণ। এর 1/3, তাহলে 129-কে যদি 3 দিয়ে ভাগ করেন, 3 4 12, 3 3 9, 43 ডিগ্রি হচ্ছে আনসার। দেখি তো কারা কারা পেরেছেন, ক নাম্বার হবে আনসার? না, দেখতে পাচ্ছেন? দেখেন আমি এখানে আছি, এটা আপনার কোনো এক্সাম না, ক্লাসে করতেছি, আপনি এইটা দেখলেনই না, কারণ ওই যে টপিক আপনার কমন পড়ছে। পরীক্ষার হলে আমাদের এত বেশি ডোপামিন ক্ষরণ হয় যখন আমাদের টপিকটা কমন পড়ে। আমরা ওই প্রশ্নটা একটু ঘুরায় করছেন নাকি এটা আমরা চিন্তাই করি না, পটাশ করে যেটা আমরা বাসাতেই করে আসছি ওইটাই আনসার করে দিয়ে চলে আসি, ঠিক আছে? এবং ভুল কিন্তু মাত্রই করেছেন, সংশোধন হয়ে নেন, সেম ভুলটা বারবার যেন না হয়। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল কত হবে? একটা সমবাহু ত্রিভুজ এই ধরেন একটা সমবাহু ত্রিভুজ, একটু মোটা করে নেই, ওকে। এই সমবাহু ত্রিভুজের কোণগুলাকে বর্ধিত করা হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা জানি সবারই সমবাহু ত্রিভুজের ভিতরের কোণগুলো 60 ডিগ্রি করে। তাহলে বাইরের দিকে যে কোণটা হবে সেটা কত ডিগ্রি কোণ হবে? 120 করে। ওদের বিয়োগফল চেয়েছে ভাই, তাহলে 120 থেকে 120 যদি বিয়োগ করেন সমান তো 0 ডিগ্রি হবে আনসার। দেখছেন, বলতেছেন 1/3 দেখলাম না, সত্যি এটা দেখা যায় না। এটা তো বললাম যে ক্লাসে, লাইভ ক্লাস, এখানে ভুল করলে আপনার কোনো পাপ নাই, তারপরেও আপনি এটা ভুল করছেন। কিন্তু যেখানে আমরা জানি যেটা নিষেধ করা হয়, যেটা ঝুঁকি থাকে, ওইটা আমাদের বারবার হয়। সো এখানে পাপ নাই, তারপরেও পাপ করে ফেলছেন। পরীক্ষার হলে যে তখন কি হবে? ডাবল পাপ করবেন, কয়েক জায়গায় একই ভুল করতে থাকবেন। এবং কি করবেন, ডাবল পাপ কিভাবে হবে? এক প্রশ্নটা জানেন, সেটা হচ্ছে যে ওই 39-এর গ দাগাইতে যায় 40-এর গ দাগাই ফেলছেন, তো এক তো পরেরটা ভুল করলেনই, এবারে সে আবার দাগাইতে যায় প্রশ্ন তো ঠিক মতো করেন নাই, সো একটার কারণে দুইটা ডাবল ভুল হবে, মাথায় নিয়ে। একটি বৃত্তের, এটা হচ্ছে 309, এটা হচ্ছে 310 নাম্বার প্রশ্ন, আবার 3010 লিখে ফেলছি, দেখছেন? একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত? বৃত্তের পরিধি, ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি কত বলেন তো ভাই? পরিধি 2πr। আর আমরা কি জানি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ডাবল, 2r হচ্ছে আমার ব্যাস। তাহলে এই আরটাকে সামনে নিয়ে আসলে 2r গুণন পাই, এটা হচ্ছে পরিধি, তার মানে এইটা হচ্ছে আমার ব্যাস। তার মানে ব্যাস যত, তার সাথে আর গুণ করলেই আমার পরিধি পাওয়া যায়। তাহলে ব্যাস যদি 26 হয়, তার সাথে পাই গুণ করলেই হচ্ছে আমার কি পরিধি পাওয়া যাবে। খুব দ্রুত এগুলা দাগাইতে পারবেন। কোনটি সঠিক উত্তর? দেখছেন, ত্রিকোণমিতি থেকে বলছে কোনটি সঠিক উত্তর। তো সঠিক উত্তর কি? ক নাম্বার সঠিক উত্তর। তিনটা হচ্ছে সূত্র লিখে দেই। sin x ইকুয়াল sin 180 মাইনাস এক্স, cos x ইকুয়াল মাইনাস cos 180 মাইনাস এক্স, ঠিক আছে? আবার tan x ইকুয়াল মাইনাস tan 180 মাইনাস এক্স। তার মানে এই দুইটা সেম, cos আর tan, কিন্তু সাইনের ক্ষেত্রে সমান হয়। সো দেখেন, sin x, x এর ভ্যালু 1 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে 179। এজন্য sin 1 ডিগ্রি আর sin 179 ডিগ্রির মান সমান। আর এই কজের সাথে হলে কি হইতো, কজ ধরেন আমার 1 ডিগ্রি ইকুয়াল মাইনাস কজ 179 ডিগ্রি, বুঝতে পারতেছেন? তাহলে এই সূত্র বলে আমরা লিখতে পারি সাইন যদি 5 ডিগ্রি নেন তাহলে ইকুয়াল সাইন 180 মাইনাস 5, তার মানে সাইন 175 ডিগ্রি। যেন মনে থাকে, সূত্রগুলা মাথায় নেন, মাথায় থাকবে না ভাই লিখে নেন। রাস্তা সমান হবে। এবার একটু চলেন আমরা এই দেখি, মানসিক দক্ষতা দেখি। রাস্তা সমান হবে, রাস্তা সমান করার রোলার, ওই যে লন রোলার যে পাওয়া যায় আমরা পিচ ঢালার পরে দরমুজ করে যেটা দিয়ে, সহজ হবে যদি রোলারকে ঠেলে নিয়ে যাওয়া যায় বা টানা যায়। মাথায় রাখবেন,
আপনি একটা বস্তা আছে মেঝের উপর দিয়ে এইভাবে ঠেলতেছেন আর টানতেছেন, কোনটা সহজ হবে? প্র্যাকটিস করে দেখবেন, সব সময় টানা সহজ হবে। টানা সহজ, ঠেলা কঠিন। এর পিছনে ফিজিক্স আছে, সুন্দর ফিজিক্স আছে, ওইটা এখন আপনাদের জন্য জরুরি না। এবং কিন্তু কার্যকরী কোনটা বেশি ভাই? বল বেশি কোনটা নিচে যায়? ঠেলাতে। এজন্য টানা সহজ কিন্তু টানা কম কার্যকরী, আর ঠেলা কঠিন আর ঠেলা হচ্ছে অধিক কার্যকরী। কিন্তু দুইটা মিলায় কার্যকরী আমাদের পার্সপেক্টিভ, আমরা তো কঠিন হয়ে যাবে ভাই, বেশি দরমুজ করবে, আসলে ঠেললে বেশি দরমুজ হবে, কিন্তু আমাদের তো জীবন বের হয়ে যাবে, এই জন্য আমরা ঠেলি না। এবার দেখেন কোনটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয়? ধারার মধ্যে আছে 1, 2, 5, 10, 13, 26, 29, 48। অপশনে 1 এখানেও 1 আছে, অপশনে 10 এই যে 10 আছে, অপশনে 29 এই যে 29 আছে, অপশনে 48 এই যে 48 আছে, তো সবই তো অপশনে আছে। বলছে ধারার অন্তর্ভুক্ত নয়, তো সবই তো ধারার মধ্যে আছে। প্রশ্ন এভাবে করবে, কিন্তু এই জাতীয় প্রশ্নকে আপনাকে বুঝে নিতে হবে যে কোন সংখ্যাটা আসলে এই যে একটা যে ফর্মুলা মেনটেন করে যে ধারাটা তৈরি করা হয়েছে, কোনো একটা সংখ্যা আসলে ফর্মুলা মেনটেন করে নাই, ভুলভাবে ওকে রাখা হয়েছে। সো ওই বেটা আসলে আমার প্রশ্নে ভুলভাবে আসলে এখানে দেওয়া হয়েছে, ওকে বাদ দিতে হবে। এবার আপনি একটু চিন্তা করেন, 1 আর 2 এর পার্থক্য হচ্ছে 1, 2 আর 5 এর পার্থক্য 3, 5 আর 10 এর পার্থক্য 5, 10 আর 3 এর পার্থক্য হচ্ছে আমার 13, 13 আর 26 এর পার্থক্য 13। এখন আপনি দেখছেন কিরে ভাই কোনো তো মিল টিল পাচ্ছি না, কিন্তু মিল পাচ্ছেন না, একবার মিল পাইছেন। দেখেন 1 1 বাড়ছে, 5 5 বাড়ছে, 13 13 বাড়ছে। তার মানে এখানে যেটা মিল আছে সেটা হচ্ছে প্রথমটা আসলে 1 এর ডাবল হয়েছে, আবার তৃতীয়টা থেকে চতুর্থটা তার ডাবল হয়েছে, একটা পর পরে 13টা আবার তারপর একটা ডাবল হয়েছে। আর এই যে ডাবল হওয়ার পরে পরেরটা কত যোগ হয়েছে দেখেন, 5, 2 থেকে 5-এ যাওয়ার 3 বাড়ছে, 13 আর 3 যোগ করলে হয় হচ্ছে আমার কত, 10 আর 3 যোগ করলে 13। তার মানে একবার ডাবল হয়েছে, একবার 3 যোগ হয়েছে, একবার ডাবল হয়েছে, একবার 3 যোগ হয়েছে, একবার ডাবল হয়েছে, তার মানে তারপরে আবার 3 যোগ হবে। দেখেন 3, 26 আর 3 29, তাহলে 3 যোগ হয়েছে, তারপরটা আবার কি হবে, ডাবল হবে, 29 দুগুণে তাহলে কত, 58 হওয়ার কথা, কিন্তু 48 লিখছে। সো এটা ভুলভাবে লেখা হয়েছে, ঘ নাম্বার হবে আনসার, যে ঘ নাম্বার হচ্ছে আসলে এইটার অন্তর্ভুক্ত নয়। এবার এই জাতীয় ম্যাথটা কিভাবে করবেন দেখেন, আমরা একটু বারের মধ্যে ঢুকতেছি, রিপিটেডলি কয়েকটা বারের প্রশ্ন আমরা করবো, আজকে একটা করতেছি, সব রকমের বার আমাদের হয়ে যাবে, কিন্তু অল্প অল্প করে। দেখেন 2009 সালের 28শে আগস্ট শুক্রবার, আপনাদের অন্তত যারা এখনো জানুয়ারি মাস কয় তারিখে কয়টা বা দিন থাকে, তারপরে ফেব্রুয়ারিতে কয়টা দিন থাকে, লিপ ইয়ারে ফেব্রুয়ারিতে কয়টা দিন থাকে, মার্চে কয়টা দিন থাকে, এটা যারা জানেন না ভাই, আপনারা দ্রুত এটা মুখস্থ করেন, এখন হাত দিয়ে মুখস্থ করেন, আর যে সিস্টেম মুখস্থ করেন করতে পারেন। হাতে অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আবার আগস্ট, এজন্য জুলাই মাস কিন্তু শেষ হচ্ছে উপর দিয়ে, জুলাইও 31-এ, আগস্টও 31-এ, আগস্ট মাস কয় দিনের, 31-এ। এবার দেখেন 28শে আগস্ট যদি শুক্রবার হয়, 29 তারিখ হচ্ছে শনিবার, 30 তারিখ রবিবার, 31 তারিখ হচ্ছে আমার রবি সোমবার। তাহলে আগস্টের পরে হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 1 তারিখ তাহলে কয় তারিখ, কি বার হবে, সোমবারের পরে মঙ্গলবার হবে 1 তারিখ। এবার একটু চিন্তা করেন, আমরা জানি আজকে আজকে ধরেন আমার আজকে কয় তারিখ, আজকে ধরে নেন আমার হচ্ছে মনে করেন যে আজকে 5 তারিখ, ঠিক আছে, তাহলে 5 তারিখের সাথে যদি 7 যোগ করেন, 5 তারিখ মনে করেন আজকে সোমবার, তাহলে 5 তারিখের সাথে যদি আপনি আচ্ছা ধরেন 2 তারিখ হচ্ছে সোমবার, আজকে 2 তারিখ, 2 তারিখ ধরেন সোমবার, তো 2 তারিখ যদি সোমবার হয়, 2 এর সাথে 7 যোগ করবেন, তার মানে 2 এর সাথে যদি 7 যোগ করবেন, তার মানে এই 2 এর সাথে 7 যোগ করলে 9 তারিখ আবার সোমবার হবে, আবার 9 এর সাথে যদি আবার 7 যোগ করেন, তার মানে 16 তারিখ আবার সোমবার হবে, 16 এর সাথে আবার যদি 7 যোগ করেন, তার মানে 23 তারিখ আবার সোমবার হবে। এবার
সেপ্টেম্বরের 1 তারিখ মঙ্গলবার, তাহলে 1-এর সাথে যদি আপনি 7 যোগ করেন তার মানে 8 তারিখ হবে মঙ্গলবার। 8-এর সাথে যদি 7 যোগ করেন তার মানে 15 তারিখ হবে মঙ্গলবার। 15-এর সাথে যদি 7 যোগ করেন তার মানে 22 তারিখ হবে মঙ্গলবার। ঠিক আছে, 22-এর সাথে যদি আবার 7 যোগ করেন তার মানে 29 হবে আবার মঙ্গলবার। বুঝেন ব্যাপারটা? তাহলে 29 তারিখ যখন মঙ্গলবার হচ্ছে, তাহলে 30 তারিখ কি হবে ভাই? 30 তারিখ বুধবার। কোন মাসের? সেপ্টেম্বরের। 30 তারিখ বুধবার। তাহলে সেপ্টেম্বর কয় তারিখে মাস? সেপ্টেম্বর কিন্তু 30-এই মাস, এবং 30-এর পরেই কিন্তু এই অক্টোবরের 1 তারিখ পড়বে, তার মানে বৃহস্পতিবার। এই হচ্ছে সিস্টেম। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবেন, দেখবেন যে দ্রুত করে ফেলতে পারবেন। এবার আজকের দিনের লাস্ট ওয়ান, সবার শেষ নম্বর প্রশ্ন। কি বলতেছে? ভোরবেলায়, ভোরবেলায় আপনি কি করলেন? আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, সূর্য আপনার সামনে ছিল। তার মানে ভোরবেলায় সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে, তার মানে আপনি কোন দিকে যাচ্ছেন? পূর্ব দিকে যাচ্ছেন। আপনি কোন দিকে যাচ্ছেন? পূর্ব দিকে। এখন বলেন, আপনাকে বলেছিলাম যে যখনই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থাকবে আপনি মানচিত্র এঁকে নেবেন। মানচিত্রের উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান পাশে পূর্ব, আর এই পাশে হচ্ছে পশ্চিম। আপনার খাতা এটা আঁকানো হয়ে গেছে। এবার আপনি প্রথমে পূর্ব দিকে যাচ্ছিলেন, কারণ আপনি সূর্যের দিকে যাচ্ছেন। পূর্বর দিকে যাচ্ছেন, যাইতে যাইতে আপনি বাম দিকে ঘুরছেন। দেখেন তো, আপনি দেখে দিয়ে এই রাস্তা বরাবর যান, এইটা আপনার ডান আর এইটা বাম, তাহলে আপনি লেফটে টার্ন নিছেন। তার মানে এখন উত্তর দিকে যাচ্ছেন। বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট হাঁটলেন, কয়েক মিনিট হাঁটার পরে বলতেছে আপনি ডান দিকে ঘুরলেন। এবার দেখেন আপনি এই দিকে যাচ্ছেন, এই সাইডটা ডান, এই সাইডটা বাম, তার মানে আপনি আবার ডানে যাচ্ছেন। তাহলে আবার কোন দিক হইলো? আবার পূর্ব দিক হইলো। এখন বলতেছে এখন আপনার মুখ ভাই কোন দিকে? এখন আপনার মুখ হচ্ছে পূর্ব দিকে। সব সময় এই যে এইভাবে চিন্তা করবেন। আপনার দেখেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই পাশে লেফট, রাইট, আর এই পাশে হচ্ছে আমার কি, আপনি ওই রাস্তা বরাবর নিজেকে কল্পনা করবেন, লেফট রাইট দিয়ে দিবেন, হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তাহলে ক্লাস আজকের হচ্ছে এতটুকু পর্যন্তই। কতগুলা প্রশ্ন আপনারা নিজে পেরেছেন, কতগুলা নিজে শিখতে পেরেছেন, কেমন লেগেছে সবকিছুই জানাবেন, এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন নোট সহকারে। ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।